সময়ের পরিক্রমায় ক্ষত ভরে যায়, কিন্তু তার রেশ রয়ে যায় আজীবন। মানুষ ভুল করে আর ভুল থেকেই শিক্ষা লাভ করে। আর কয়েকদিন পরই প্রহরের ফাইনাল এক্সাম। বাসায় তেমন কেউ নেই। সানায়া নিজের ঘরে শুয়ে আছে। নন্দিতার মায়ের শরীরটা একটু খারাপ, তাই কোহিলিকা, সানোয়ার আহমেদ আর নন্দিতা তাকে দেখতে গিয়েছিল। কলিং বেল বাজতেই বিরক্ত হয় প্রহর। নিশ্চয়ই পাশের বাসার পিচ্চিটা এসেছে। সেদিন এসে প্রহরের বইটা ছিঁড়ে ফেলেছিল। ইচ্ছে হচ্ছিল এক ঘাদেই, কিন্তু কোহিলিকা ছিল বলেই কিছু করতে পারেনি। তাই বেল শোনার পরও প্রহর বইয়ে মুখ গুজে রেখেছে। পরক্ষণেই ভাবল যদি সানায়া খুলে দেয়। তাই সময় নষ্ট না করে দৌড়ে বের হয় ঘর থেকে। দরজা খুলে দেখে মার্শিয়াত দাঁড়িয়ে আছে। প্রহরকে দেখেই স্মিত হাসে। আজ 1 মাস পর মার্শিয়াত এই বাড়িতে এসেছে। হসপিটালে কয়েকবার সানায়ার সাথে দেখা করতে গেলেও আজরাহান দেয়নি। বাসায় এসেছিল 2 বার, কিন্তু সানায়া কোনোভাবে মার্শিয়াদের সাথে দেখা করতে চায় না। পুরনো ঘা নতুন করে তাজা করার প্রয়োজন বোধ করল না সে। প্রহর উচ্ছ্বাসিত গলায় বলল, কেমন আছেন জান ভাইয়া? সরল হেসে মার্শিয়াত বলল, ভালো। আপনি কেমন আছেন? ভালো। মার্শিয়াত ভেতরে গিয়ে কাউসে বসে। সে জানে বাসায় তেমন কেউ নেই। মার্শিয়াত জিজ্ঞাসু গলায় বলল, আজরাহান কোথায়? রাহান ভাইয়া তো একটু বাইরে গেছে। ও আচ্ছা। সেদিনের পর থেকে আজরাহান মার্শিয়াদের সাথে কথা বলে না। মার্শিয়াত আজও 20+ কল করেছে, কিন্তু আজরাহান কল রিসিভ করেনি। প্রহর একগাল হেসে বলল, চা খাবেন? না, সানায়া কেমন আছে? ভালো। মার্শিয়াত তপ্ত নিঃশ্বাস ফেলে। মার্শিয়াত বারবার ঘড়ি দেখে। হাতে তার একটা ফাইল, যা দিতেই সে এখানে এসেছে। নুরাইশা অনবরত কল করেই যাচ্ছে। মার্শিয়াত বিরক্ত হয়ে তার রিসিভ করে। হালকা রাগ মিশ্রিত গলায় বলল, মিষ্টি, আপনাকে কতবার বললাম আমি আপনাকে পরে কল ব্যাক করছি, তবুও বারবার কেন কল করছেন? সরি মিস্টার জান। আচ্ছা, আপনি গিয়েই আমাকে কল করবেন, না হলে কিন্তু আমি চলে আসব। ইটস ওকে, করব। রাখি এখন। নবীন খান নুরাইশা আর মার্শিয়াদের সম্পর্ক মেনে নিয়েছে। হিহি করে হেসে ওঠে প্রহর। মার্শিয়াত কপাল ভাঁজ করে সন্দিহান গলায় বলল, হাসছেন কেন রেড চিলি? প্রহর ঠোঁট দিয়ে ঠোঁট চেপে সরস গলায় বলল, এমনি। মার্শিয়াত মৃদু হেসে আবার ঘড়ি দেখে। প্রহরের দিকে চোখ রেখে বলল, আপনার রাহান ভাইয়ার মেবি আসতে সময় লাগবে। তাকে বলবেন তাকে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়ার আছে। আমি শিহরণদের বাসায় থাকবো, সে যেন নিয়ে আসে। আচ্ছা। মার্শিয়াত উঠে দাঁড়াতেই আবার বসে। কিছু একটা চোখে পড়তেই চোখ জ্বলা দিয়ে ওঠে তার। হাত দিয়ে তা ঘষতে থাকে। প্রহর উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে জান ভাইয়া? মার্শিয়াত ক্ষীণ গলায় বলল, মেবি চোখে কিছু পড়েছে। কই দেখি। প্রহর উঠে গিয়ে মার্শিয়াদের সামনে দাঁড়ায়। মার্শিয়ার হাত সরিয়ে ওর চোখের পাতা টেনে তাতে ফু দিতে থাকে। এখন ঠিক আছে? মার্শিয়ার চোখ ঘষতে থাকে আর বলে, হুম। প্রহর মুচকি হেসে সোজা হয়ে দাঁড়াতেই দেখে আজরাহান দরজায় দাঁড়িয়ে। বিবশ হয়ে আসে প্রহরের শরীর। প্রহরকে স্থির থাকতে দেখেই ঘুরে তাকায় মার্শিয়াত। আজরাহানকে দেখেই অধর প্রশস্ত করে মার্শিয়াত। দরজার সামনে গিয়ে মৃদু হেসে এক নিঃশ্বাস ফেলে নরম গলায় বলল, থ্যাংক গড, অ্যাট লাস্ট তোর সাথে দেখা তো হলো। আজরাহান শান্ত এবং কঠিন গলায় বলল, কেন এসেছিস সেখানে? মার্শিয়াতর হাতের ফাইলটা আজরাহানকে এগিয়ে দেয়। শান্ত গলায় বলে, আজ থেকে তোর আর আমার সব হিসেব শেষ। তুই তোর রাস্তায় আর আমি আমার। নাও ইউর লাইফ, ইউর রুলস, বাই। মার্শিয়াত ফাইলটা দিয়েই চলে যায়। আজরাহানের শরীর কম্পিত হচ্ছে। নির্নিমেষ তাকিয়ে আছে আজরাহান প্রহরের দিকে। প্রহর পাথরমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আজরাহান চোখ ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করে। প্রহরের কাছে এসে উত্তপ্ত গলায় বলে, কি করছিলি তুই ওর সাথে? প্রহর শুকনো ঢোক গেলে নির্বিকার তাকিয়ে নম্র গলায় বলল, রাহান ভাইয়া আমি। আজরাহান চোখ মুখ শক্ত করে প্রহরের একদম কাছে আসে। হাত দিয়ে ওর গলা চেপে ধরে। ব্যথায় কাকিয়ে ওঠে প্রহর। ফ্যাসফ্যাসে গলায় আজরাহান বলল, তোকে না বলেছি না একদম ওর কাছে যাবি না? কানে যায় না তোর আমার কথা? ছাড়ুন রাহান ভাইয়া, লাগছে আমার। আজরাহানের রাগে অগ্নিগিরির মতো লাভা ছড়াতে থাকে। ফোঁস করতে থাকে আজরাহান। প্রহরের কাঁধ চেপে গাঢ় এবং রুষ্ট গলায় বলল, আমাকে দিয়ে হয় না তোর না? আমি কাছে আসলে তোর অস্বস্তি লাগে, আর মার্শিয়াদ আসলে ভালো লাগে না? প্রহর দাঁতে দাঁত চেপে ধরে।
চোখ বড় বড় করে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে আজরাহানের দিকে। অধৈর্য গোল গোল করে দাঁত দিয়ে দাঁত চেপে ধরে। নিজের সব শক্তি দিয়ে আজরাহানকে ধাক্কা মারে। সরে পড়ে আজরাহান কাউচের ওপর। ঘন ঘন নিঃশ্বাস ফেলে প্রহর। চোখের কোণে জল জমে। কর্ধিত কণ্ঠে চিৎকার করে বলল, চুপ করুন আপনি। কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? আজরাহান কণ্ঠের ক্রোধ আরো বাড়িয়ে বলল, আমার মাথা ঠিক নেই? এখন তোর আমাকে পাগল মনে হয়? হবেই তো। আমাকে পাগল মনে হয় আর ওই মার্শিয়াতকে তোর আশিক মনে হয়। চুপ করুন আপনি। কি বলছেন এইসব? জান ভাইয়ের নামে আপনি? ছোট মা ঠিকই বলে, আপনি আসলে একটা পাগল, উন্মাদ আপনি। আজরাহান তড়িৎ বেগে প্রহরের কাছে এসে ওর হাত দুটো চেপে ধরে ক্রূর কণ্ঠে বলল, আমি উন্মাদ। হায় দেখাচ্ছি তোকে উন্মাদ কাকে বলে। আজরাহান প্রহরের হাত টেনে ওর ঘরের দিকে নিয়ে যাচ্ছে। ওদের দুইজনের জোরালো কথাবার্তায় আওয়াজে নেমে আসে সানায়া। আজরাহানের রাগে অগ্নিশর্মা মুখচ্ছবি দেখে আঁতকে ওঠে সানায়া। আজরাহানের হাত থেকে প্রহরকে টেনে টান দিয়ে সরাতে গেলেও সানায়া ব্যর্থ হয়। বলে, ভাইয়া কি করছো? ছাড়ো প্রহরকে। আজরাহান শক্ত গলায় বলল। তুই শহর এখান থেকে। প্রহর অস্ফুটে ভাবে বলল, দেখো না সানায় আপু, রান ভাইয়া কি সব বলছে। ভাইয়া ছাড়ো ওকে। তুই মাঝখানে একদম কথা বলবি না। আজরাহান যেভাবে প্রহরের হাত চেপে ধরেছে তাতে ব্যথায় ছটফট করছে প্রহর। চোখ দিয়ে অনবরত ঝরছে পানি। তেতে ওঠা গলায় প্রহর বলল, ছাড়ুন, ছাড়ো আমায়। কেন, তোর না শরীরে অনেক জ্বালা? চল দেখা যাক। সানায়া চিৎকার করে বলল। ভাই এসব কি ধরনের কথা? ছাড়ো বলছে প্রহরকে। প্রহর কম্পনরত গলায় বলল, আপনি আপনি আসলে একটা জঘন্য লোক। আজরাহান থেকে হাত ছড়ানোর জন্য মোসরামসরি করে প্রহর। ছাড়তে না পেরে তপ্ত গলায় আবার বলল, ছাড়েন আমায়, অসভ্য জঙ্গলি জানোয়ার কোথাকার। আজরাহান ফুঁসে ওঠে, দারাজ গলায় বলে, জানোয়ারের জানোয়ারগিরি দেখাবো তোকে আজ আমি। চল। ভাইয়া ছাড়ো ওকে। আজরাহান দুর্বল ধাক্কায় সরায় সানায়াকে। সানায়ার শরীর এমনিতেও দুর্বল। আজরাহানের হালকা ধাক্কায় ধপাস করে পড়ে নিচেতে। ও উঠতে উঠতে আজরাহান প্রহরকে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সানায়া অবিরত করাঘাত করে দরজায়, তপ্ত গলায় বলে, ভাইয়া দরজা খুলো প্লিজ, ছাড়ো প্রহরকে। আজরাহান বিছানায় ছুঁড়ে ফেলে প্রহরকে। মাথাটা উঁচু করে হাতে ভর দিয়ে উঠে বসে প্রহর। আহত গলায় বলে, রাহান ভাইয়া প্লিজ যেতে দিন আমায়। আজরাহান জোরালো গলায় বলল, কেন, এখন কি সমস্যা? আমি তো জানোয়ার, তাই না? দেখ জানোয়ার কি করতে পারে। আজকের পর আমি ছাড়া অন্য কারো কথা ভাবতেও তোর শরীর শিউরে উঠবে। ভালোবেসেছিলাম তোকে আমি, কিন্তু তুই, তোর কাছে আমার ভালোবাসার মূল্য নাই। তাহলে জানোয়ারই ভালো, তুই আমারই হবি। আজরাহানোর শার্টের বাটন খুলতে থাকে। প্রহরের শির দ্বারা বেয়ে নামে এক হিমশীতল ধারা, যার পুরো শরীরকে বরফ করে দিচ্ছে। কাতো দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহর। ঘনত্ব বেড়েছে শ্বাসের। চোখের কোণ বেয়ে পড়ছে উপচে পড়া জলধারা। সানায়া এখনো দরজায় একের পর এক চাপড় মেরেই যাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কল করবে ভেবেছে কুহিলেকাকে, কিন্তু তাতেও কি হবে? তারা আস্তে আস্তে জাহাবার হয়ে যাবে। কলিং বেল বাজতেই আত্মায় পানি ফিরে সানায়ার। হন্তদন্ত হয়ে দরজা খুলে সানায়া আশফিককে দেখেই কাঁদতে থাকে। ঘটনার আকস্মিকতায় আকাশ ভেঙে পড়ে আশফিক। দরজায় একের পর এক থাবা মেরে আশফিক উঁচু গলায় বলল, আজরাহান দরজা খোল বলছি, পাগলামি করিস না, বের হয়ে আয় বলছি। ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। সানায়া দম বন্ধ করা গলায় কিছু একটা বলে আশফিককে। আশফিক তাতে সম্মতি দেয়। বাড়ির বাইরে চলে যায় আশফিক। সানায়া এখনও দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে। প্রায় মিনিট 10 পর দরজা খুলে দাঁড়ায় আশফিক। সানায়া তস্ত পায়ে রুমে ঢুকে পড়ে। প্রহর গুটি মেরে বসে আছে বিছানায়। আজরাহান কিছু দূরত্বেই। হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। সানায়াকে দেখেই হাউমাউ করে কেঁদে ওঠে, জড়িয়ে ধরে প্রহর। ল্যাপটপে ভিডিও কল করেছে নুরাইশা। সারাদিন মোবাইলেও কল করতে থাকে। মার্শিয়াদ বেজায় বিরক্ত, তারপরেও কিছু বলে না। কেন যেন মেয়েটার কথা শুনলেই ওর সব রাগ পানি হয়ে যায়। নির্ধা, শিহরণ ও পাশে বসা। কিছুদিনের মধ্যেই মার্শিয়াদ আর নুরাইশার আকদ হবে। মার্শিয়াদ নুরাইশাকে নিয়ে আমেরিকায় চলে যাবে, আর ওখানেই ওদের রিসিপশন বড় করে হবে। নির্ধা কয়েকটা শাড়ি আর জুয়েলারি চুজ করেছে, সেগুলোই দেখাচ্ছে নুরাইশাকে। ডোরবেল বাজতেই দরজা খোলে মার্শিয়াদ।
বিধ্বস্ত চেহারা নিয়ে নিশ্চল দাঁড়িয়ে আছে প্রহর। মার্শিয়াদকে দেখে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে ফোপাতে থাকে প্রহর। অপ্রস্তুত হয় মার্শিয়াদ। প্রহরকে সোজা করে দাঁড় করিয়ে বিক্ষিপ্ত দৃষ্টি দিয়ে গাঢ় গলায় বলল, কি হয়েছে আপনার? এমন অবস্থা কি করে হলো? প্রহর আওয়াজ করে কেঁদে ওঠে। মার্শিয়াদ ওকে নিয়ে ভেতরে কাউচে বসায়। সেন্টার টেবিল থেকে এক গ্লাস পানি দিয়ে বলল, এটা খেয়ে নিন। প্রহর মাথা এপাশ ওপাশ করে না সম্মতি দেয়। মার্শিয়াদ শান্ত গলায় বলল, পানিটা খেয়ে নিন রেড চিলি, আর কি হয়েছে তা খুলে বলুন। নির্ধা আর শিহরণ চোখ মুখ কুঁচকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহরের দিকে। মার্শিয়াদ ওদের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, তোরা যা এখান থেকে। প্রহর পানিটা ঢকঢক করে গিলে নেয়। হেসকে তুলছে প্রহর। মার্শিয়াদের কপালে ভাঁজ পড়ে। এমন কি হলো? শীতল গলায় মার্শিয়াদ বলল, শান্ত হন প্লিজ, কি হয়েছে বলুন তো। প্রহর আবারও ঝমঝমিয়ে কাঁদতে শুরু করে। মার্শিয়াদ অস্থির হয়ে ওঠে। ওর হাত পা ঝিমঝিম করছে। ব্যস্ত গলায় বলল, প্লিজ রেড চিলি থামুন, কি হয়েছে বলুন আমাকে। প্রহর অনেক কষ্টে কান্না থামায়। হেসকি তুলে তুলে সব ঘটনা খুলে বলে। সবটা শুনে মার্শিয়াদ এক সুদীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলে। ভারী গলায় বলে, আপনার এখানে আসা উচিত হয়নি রেড চিলি। আজরান জানলে বিষয়টা একদম খারাপ হবে। ধরা গলায় বলল প্রহর, আমি আর যাব না ওই বাড়িতে। কোথায় যাবেন আপনি? আমি আপনার কাছে থাকবো। তা হয় না রেড চিলি। আপনি কেন? আপনি আমাকে বের করে দিবেন বাড়ি থেকে? মার্শিয়াদ দুর্বদ্ধ হাসে। ধীর গলায় বলে, রাহান ভাই আপনাকে ছাড়া থাকতে পারবে না। সে আপনাকে ভালোবাসে। প্রহর শান্ত গলায় প্রশ্ন করে, ভালোবাসলে তাকে কষ্ট দিতে হয়? মার্শিয়াদ ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, ভালোবাসলেই কষ্ট পেতে হয়। লোহা পুড়তে পুড়তে যেমন শক্ত হয়, তেমন কষ্ট পেতে পেতে ভালোবাসা খাঁটি হয়। চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। প্রহর ব্যস্ত গলায় বলল, না, আমি যাব না, যাব না আমি। আপনি বলুন তাহলে আমি চলে যাই। আর কখনো আমি আসবো না আপনার কাছে। প্রহর কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। মার্শিয়াদ ব্যগ্র হয়ে ওর হাত টেনে ধরে। প্রহর ফিরে তাকাতেই মার্শিয়াদ ওর হাত ছেড়ে নরম গলায় বলল, সরি, বসুন। কোথাও যেতে হবে না আপনাকে। প্রহর আবারও বসে। নিঃশব্দে কাঁদছে প্রহর। চোখ দিয়ে পড়ছে শ্রাবণের অথই ধারা। মার্শিয়াদের মন ব্যাকুল হয়ে ওঠে। এই মুখের হাসির জন্যই সেদিন না চাইতেও প্রহরকে না জানিয়ে মার্শিয়াদ আমেরিকায় চলে যায়। কিন্তু আজ মার্শিয়াদ নির্নিমেষ তাকিয়ে আছে প্রহরের দিকে। প্রহর মাথা তুলে আনম্র গলায় বলল, আমার খিদে পেয়েছে। মার্শিয়াদ উজ্জ্বল হাসে। পরশ গলায় বলে, আপনি বসুন, আমি কিছু নিয়ে আসছি। দরজায় দাঁড়িয়ে সমস্ত কিছু শুনতে পায় নির্ধা শিহরণ। শিহরণ চিন্তিত মুখে কপাল ভাঁজ করে বিছানায় বসে। নির্ধা রাগ মিশ্রিত গলায় বলল, হলো তো এবার। এই সব কিছুর জন্য জান ভাইয়া দেই। কি দরকার ছিল ওই পাগলটার কাছে বাচ্চা মেয়েটাকে ছেড়ে যাবার? শিহরণ লম্বা শ্বাস ফেলে গাঢ় গলায় বলল, যা জানো না তা নিয়ে কথা বলবে না। আজরান মোটেও এই ধরনের ছেলে নয়। কোন ধরনের ছেলে তা বোঝার আর বাকি নেই আমার। এই তার ভালোবাসা? একটা বাচ্চা মেয়েকে রেপ করতে চায়? শিহরণ ধমকে উঠে বলল, একদম বাজে কথা বলবে না। আজরাহান কিছুই করেনি, শুধু ওকে ভয় দেখিয়েছে। ভয়? কিসের ভয়? ভাবো তো ওই বাচ্চা মেয়েটার মনের অবস্থা এখন কি। তোমরা পুরুষেরা শুধু নিজের কথাই ভাবো। তুমি চুপ করবে? যাও তো এখান থেকে। একদম ঘ্যান ঘ্যান করবে না কানের কাছে। সত্য সবসময় তিতাই হয়। নুরাইশা অনবরত কলে বিরক্ত হয়ে তা রিসিভ করে মার্শিয়াদ। কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইল পকেটে গুজে নেয়। পাস্তা বানাচ্ছে প্রহরের জন্য। মিষ্টি, আপনি কেন বারবার কল করেন? আপনার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তার জন্য সঠিক সময় প্রয়োজন। আচ্ছা আচ্ছা, সরি। কি হয়েছে প্রহরের? মার্শিয়াদ ঘটনা খুলে বলতে ফুঁসে ওঠে নুরাইশা। রাগী গলায় বলল, ছি, লোকটা আসলেই শয়তান। একদম প্রহরকে যেতে দিবেন না আপনি। মার্শিয়াদ মৃদু ছন্দে হেসে বলল, তা কি হয় নাকি? কেন? সে অন্যের আমানত, আমি তার রক্ষণাবেক্ষণকারী। নুরাইশা দুঃখী গলায় বলল, যদি আবারও সে এমন করে? না, ভুল মানুষ একবারই করে। দ্বিতীয়বার যা করে তা হলো ভুল থেকে নেওয়া শিক্ষার প্রয়োগ। ওকে রেখে দিন না আপনার কাছে। জান ভাইয়া। প্রহরের ম্লান কণ্ঠে পিছন ফিরে তাকায় মার্শিয়াদ। কান থেকে ইয়ারফোন খুলে পকেটে রাখে। ব্যস্ত গলায় বলে, আপনি এখানে? আপনি যান, আমি আসছি।
মার্শিয়াদ ফ্রাইং প্যান থেকে পাস্তা ঢেলে নেয় একটা বাটিতে। প্রহর নিরস গলায় বলল। আপনি নুরাইসা আপুকে খুব ভালোবাসেন তাই না? মার্শিয়াদ ম্লান চোখে তাকিয়ে বলল। হ্যাঁ। প্রহর অস্ফুটিত গলায় বলল। সবাই কেন আপনার মতো হয় না? খেয়ে নিন রেড চিলি। প্রহর কোনো কথা না বলে হাঁ করে। মার্শিয়াদ নিশ্চল হেসে প্রহরের মুখে খাবার তুলে দেয়। মার্শিয়াদের মনে পড়ে ঠিক এইভাবে ইনশিরাকেও খাইয়ে দিত। ওর মনে হলো যেন ছোট্ট ইনশিরা বসে আছে। এখন কেমন আছে প্রহর? বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে মার্শিয়াদ নুরাইশার সাথে। ভালো, রেস্ট নিচ্ছে। আপনি ওকে আমাদের সাথে নিয়ে চলেন, কোনো দরকার নেই ওই অসভ্য লোকটার কাছে ফিরে যাওয়ার। মার্শিয়াদ গা দুলিয়ে হেসে ওঠে, স্বাভাবিক গলায় বলল। আপনাকে সামলাতে হিমশিম খেতে হয় আমার। রেড চিলি তো পুরাই আউট অফ কন্ট্রোল। আমায় অপমান করা হচ্ছে। চেঞ্জ দ্য টপিক। যা ভবিতব্য তাই হবে। আপনি রাতে ঘুমান না কেন মিষ্টি? দিস ইজ ব্যাড হ্যাবিট। আমার রাতে ঘুম আসে না। এসব চলবে না। এখন থেকে অভ্যাস করেন। আমি রাত জেগে থাকতে পারবো না। এমা সারা রাত ঘুমালে রোম্যান্স করব কখন? সব কিছু নির্দিষ্ট সময় থাকে, এর জন্য আপনাকে সারা রাত জাগতে হবে না। মোবাইলের অপর পাশ থেকে হি হি করে হাসতে থাকে নুরাইশা। এভাবে চলতে থাকে ওদের কথা। আর তা দূর থেকে দেখছে প্রহর, শান্ত তার দৃষ্টি। ঠাস করে এক চর বসিয়ে দেয় কুহিলিকা আজরাহানের গালে। উত্তেজিত গলায় বলে। তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতেও পারিনি। কি করে পারলে তুমি? আজরাহান নিরুত্তর, নিরুত্তেজ, নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘরের সবাই হতবাক। আজরাহান যে এমন কাজ করতে পারে তা ভাবনাতীত। সানোয়ার আহমেদ ভাবলেশহীনভাবে বসে আছে। প্রহরের ঘর থেকে তথস্থ পায়ে এসে ব্যস্ত গলায় সানায়া বলল। মা, প্রহর ঘরে নেই। সবাই শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে আজরাহানের দিকে। আশফিক ধীর গলায় বলল। প্রহর মার্শিয়াদের কাছে। সপ্রতিভ হয়ে সবাই তাকায় আশফিকের দিকে। আজরাহান প্রলজ্জিত চোখে তাকায়। আশফিক আজরাহানের দিকে তাকিয়ে বলল। মার্শিয়াদ নিয়ে আসছে প্রহরকে। দে আর অন দ্য ওয়ে। গাড়ি থেকে নেমে গেটের ভেতর পা রেখেই দমকে দাঁড়ায় প্রহর। পিছন ফিরে মার্শিয়াদকে জড়িয়ে ধরে কম্পনরত গলায় বলে। আই এম সরি জান ভাইয়া, আই এম রিয়েলি সরি। মার্শিয়াদ আলতো হাতে প্রহরকে সোজা করে দাঁড় করিয়ে একটু ঝুঁকে মিষ্টি হেসে বলল। আমি যা করেছি আপনার ভালোর জন্যই করেছি রেড চিলি। আপনি ভালো থাকবেন, ধৈর্য ধরুন। আমি সবসময় আপনার পাশে আছি। আপনি যাবেন না বাসায়? মার্শিয়াদ দুর্বোধ্য হাসে, ফিসেল গলায় বলে। এখন ভিতরে গেলে আপনার রাখান ভাইয়া রক্তের গঙ্গা বইয়ে দেবে। বাসায় সবাই আছে, আপনি ভিতরে যান। প্রহর গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। মার্শিয়াদ দীর্ঘশ্বাস ফেলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কুহিলিকাকে দেখেই তাকে গিয়ে জড়িয়ে ধরে প্রহর। কুহিলিকা শক্ত গলায় নন্দিতাকে ডেকে প্রহরকে ঘরে নিয়ে যেতে বললেন। আজরাহান কিছু বলতে যাবে তখন সানোয়ার আহমেদ উঠে দাঁড়িয়ে দৃঢ় গলায় বললেন। আজরাহান আর প্রহর এর বিয়ে হবে না। আজরাহান অস্ফুটভাবে কাতর গলায় বলল। বাবা। সানোয়ার আহমেদ গম্ভীর গলায় বললেন। মানুষ আর পশুর পার্থক্য কি জানো? মানুষত্ব। মানুষত্ববিহীন মানুষ পশুর সমতুল্য। আর কোনো পশুর হাতে আমি আমার মেয়েকে দিব না। প্লিজ বাবা, আমার কথা তো শোনো। এই বিষয়ে আর কোনো কথা হবে না। নিজের ঘরে গিয়ে রাগে ভাঙচুর শুরু করে আজরাহান। আশফিক নির্বিকারভাবে তাকিয়ে আছে। রুষ্ট গলায় আজরাহান বলল। দেখলি বাবা কি বলল? আশফিক ধিমি গলায় বলল। বড় আব্বু যা বলেছে একদম ঠিক বলেছে। ইউ ডোন্ট ডিজার্ভ প্রহর। আজরাহান ক্ষিপ্র গলায় বলল। আশফিক ফুঁসে উঠে বলল। আমি ঠিকই বলছি, তুই প্রহরের যোগ্য না। আজরাহান ওর রাগ সংযত করে শান্ত ও নরম গলায় বলে। আমি প্রহরকে ভালোবাসি আশফিক। ওকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। আশফিক বিদ্রুপপূর্ণ হাসে আর বলে। ভালোবাসা, ভালোবাসা, এই তোর ভালোবাসা? একটা বাচ্চা মেয়েকে শুধুমাত্র রাগের বশবর্তী হয়ে খুবলে খেতে চেয়েছিস, তখন তোর মনে ছিল না তুই ওকে ভালোবাসিস? আজরাহান ধূপ করে নিচে বসে। তার রাগ কি করে তার ভালোবাসাকে হারিয়ে দিল। সে পারবে না থাকতে তার রেড রোজকে ছাড়া। প্রহরকে ছাড়া আজরাহান শূন্য, একদম শূন্য। ঘৃণা ও ভালোবাসা মুদ্রার এপিটফি। একজনের উপস্থিতিতে অন্যজন অনুপস্থিত। যেখানে ঘৃণার জন্ম নেয় সেখানে ভালোবাসা ধীরে ধীরে পরিলীন হতে থাকে। 2 সপ্তাহের মতো আজরাহানদের বাড়িতে বিরান অবস্থা। কেউ কারো সাথে কথা বলে না।
প্রহর ভুলেও রুম থেকে বের হয় না। ওর খাবার হয় সানায়া, না হয় কোহিলিকা কিংবা নন্দিতা দিয়ে আসে। আজরাহানের সাথে প্রায় সবার কথা বলা বন্ধ। আশফিকও ইদানিং এড়িয়ে চলে, নিজেকে দোষারোপ করে। যদি সঠিক সময়ে আজরাহানকে সঠিক পথ দেখাতো, হয়তো আজ এত বড় ভুল সে করতো না। আজরাহান ছোটবেলা থেকেই রাগী। রাগের মাথায় কি করে বসে তা সে নিজেও জানে না। কোহিলিকার মনে এই ভয়টাই এতদিন দানা বেঁধেছিল। আজরাহান রাগের বশে প্রহরের সাথে উল্টাপাল্টা কিছু করে না বসে, আর তার সেই ভয় আজ সত্যি প্রমাণিত হলো। সব কিছু যখন ঠিক, তখন শুধুমাত্র ছোট্ট একটা ভুলে সব এলোমেলো হয়ে গেল। বিশ্বাস মানুষের রক্তের মতো, যতদিন তা বিশুদ্ধ, মানুষ ততদিন বেঁচে থাকে প্রাণের শ্বাস নিয়ে। কিন্তু যখন তাতে সন্দেহ নামের বিষাক্ত বায়ু মিশে এক নিমিষে তা প্রাণ কেড়ে নেয়। একটি রেস্তোরাঁয় বসে আছে আজরাহান, উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা মানুষটার দিকে। এক বদ্ধ যন্ত্রণা আজরাহানের মন, মস্তিষ্ক আর দেহকে কুরে কুরে নিঃশেষ করে দিচ্ছে। গত 2 সপ্তাহ এক পলকের জন্য প্রহরকে দেখেনি। যতবার ওর ঘরের সামনে দিয়ে গেছে, ততবার ওর শান্ত 2 নজর ওর লিটল হার্টকে দেখার জন্যই আকুলি বিকলি করেছে। কিন্তু দিন শেষে সেই তৃষ্ণাই তার বাড়তে লাগলো, যার কোনো কুল কিনারা সে করতে পারেনি। সামনে থাকা ব্যক্তিটি হালকা গলা কেশে আজরাহানের মনোযোগ আকর্ষণ করল। আজরাহান তার নিষ্প্রভ চোখ দুটো নিবদ্ধ করে তারাফের দিকে। স্মিত হাসে তারাফ, মৃদু গলায় বলে, কেমন আছেন মিস্টার আজরাহান? আজরাহান ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। কেমন আছি আমি? আদৌ কি সে বেঁচে আছি? আমার লিটল হার্ট যে আমার কাছে নেই, আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না। আর যে বেঁচেই নেই, তার আবার কেমন থাকা? ব্যাপারটা হাস্যকর। সবাই আমার রাগ দেখলো, কিন্তু কেউ আমার হৃদয়ের রক্তক্ষরণ দেখলো না। যাকে পাওয়ার জন্য এতটা নিচে নামলো, আর তাকেই তার থেকে আলাদা করে দিল। মানুষ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক প্রাণী। কেউ যদি 1000 সঠিক কাজও করে, তার একটা ভুল তার সেই 1000 সঠিক কাজকে হার মানিয়ে দেয়। আজরাহানের দিক থেকে কোনো উত্তর না পেয়ে তারা হালকা গলায় আবার বলল, মিস্টার আজরাহান, ক্যান ইউ হিয়ার মি? আজরাহান অধর ছড়িয়ে তার ভিতর জমে থাকা বিষাক্ত অবাধ্য যন্ত্রণাগুলোকে এক নিগুড় শ্বাস ফেলে ফিকে গলায় বলে, আমি ঠিক আছি। কেন ডেকেছেন আমায়? তারা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, শুক্তারাকে আপনি ভালোবাসেন? আজরাহান বিদ্যুৎপূর্ণ হাসে, ক্ষুণ্ণ গলায় আবার বলে, জানোয়ারের আবার ভালোবাসা? কথাটা মিথ্যে নয়, কিন্তু কি বলেন তো, সব জানোয়ার তো আর এক নয়। কিছু প্রভুভক্ত কুকুরও আবার কিছু লোভী অজগরও হয়। তা আপনি কোনটা? আজরাহান নীরস হেসে বলল, জানি না। মানুষ তো নই আমি। পশুদের কাতারে পড়ি কিনা তাও জানি না, কারণ আল্লাহ তাআলা পশুদের সৃষ্টি করেছেন হিংস্রতা দিয়ে, আর আমি মানুষ হয়েও যে পশুদের হারিয়ে দিলাম। তারা কঠিন হাসল। আজরাহানের চোখে মুখে অনুশোচনা, হৃদয় পুড়ে জ্বলছে প্রেমানল, যে আগুনে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে আজরাহান। খানিক চুপ থেকে তারা বলল, যাকে আকাশসম ভালোবাসেন, তাকে ওই চাঁদসম বিশ্বাস তো করতে পারতেন, যার আলোই সে আপনার জীবনকে আলোকিত করত। বাট স্যাড, সেই চাঁদকে অবিশ্বাসের কালো মেঘ ঢেকে দিয়েছেন। আজরাহান দৃঢ় গলায় বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে আমার এক ভুলের সাজা আমার পুরো জীবন নিয়ে তো আমি দিতে পারি না। আমার প্রতিটা দিন, প্রতিটা রাতে কি অবাধ্য যন্ত্রণায় কাটাচ্ছি তা শুধু আমি জানি। তারাফ উদাস গলায় বলল, অনুশোচনা মানুষের জীবনে সবচেয়ে বড় সাজা। আই উইশ আপনার সাজা অতি দ্রুত তার সমাধান ঘটাবে। আজরাহান বিগলিত হাসল, ধরা গলায় বলল, আদৌ আমার ডিঙি নৌকা আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। জানেন, গত 2 সপ্তাহকে আমি এক পলকের জন্য দেখতে পারিনি। ঘন্টার পর ঘন্টা ড্রয়িং রুমে বসেছিলাম, যদি একবার ওকে এক পলকের জন্য দেখতে পাই। কিন্তু আমার রেড রোজ আর কখনো তার সৌরভ আমার গায়ে মাখতে আসবে না। আমি তো একটা পশু, একটা নিকৃষ্ট জানোয়ার। আমি আসলে ওকে ডিজার্ভ করি না। আজরাহানের গলা ধরে আসে, অক্ষি পল্লব ভারী হয়ে আসে নোনতা জলে। না, সে কাঁদছে না। পশুদের কাঁদতে নেই, কারণ তা দেখার জন্য কেউ থাকে না। তারা নীরস গলায় বলল, আপনারা শুক্তারার জন্য যা করেছেন, ওর বাবা মাও তা করেনি। আজরাহান চোখ তুলে তাকায়, প্রশ্নবিদ্ধ দৃষ্টি তার। অপ্রতিভ হয়ে তারা আবার বলল, কাউকে নিঃশ্বাস নিতে বলে যদি তার হৃৎপিণ্ডিতা তার কাছ থেকে কেড়ে নেন, তাহলে সে বাঁচবে কি করে?
পাখিকে উঠতে বলে যদি তার ডানা দুটো কেটে নেন, তাহলে সে উড়বে কি করে? মিস্টার আজরাহান, আমার শুকতারাকে আপনি ভালোবেসেছেন, তার বিনিময়ে তাকে পেতে চেয়েছেন। ভুলে গেলেন ভালোবাসা নিঃস্বার্থ, পণ্যের বিনিময়ে নয়। ভালোবাসা নয়, ভালোবাসা অবক্ত অনুভূতি, তাকে অনুভব করতে হয়। জোর করে সব পাওয়া যায় না, ভালোবাসা নয়। আজরাহানের নাকের পাটা তার ঘন নিঃশ্বাসের সাথে বাড়ছে কমছে। চোখ দুটো লাল হয়ে আছে, ফর্সা মুখ লালিমা ধারণ করেছে। ঠোঁট কামড়ে নিজের কষ্টগুলো দমানোর চেষ্টায় ব্যস্ত আজরাহান, কিন্তু সামনে বসা মানুষটা অতিমাত্রায় বিচক্ষণ, তার চোখ এড়ানো দেয়। তারা নির্মল হাসে, ম্লান গলায় বলে, আপনি শুধু শুকতারার উপরের প্রাণোচ্ছল উচ্ছ্বাসিত ফুলে ফুলে উঠার রঙিন প্রজাপতিটাকে ভালোবেসেছেন। ওর ভিতরে জমে থাকা পাহাড় সম কষ্ট আর হিমালয়ের মতো জমা বিষাক্ত অনুভূতিটাকে বুঝতে চাননি। নিজেকে ওর কাছে সঁপে দিয়েছেন শুধু ওকে পাবার জন্য, নাকি ওর ভালোবাসা? আজরাহান দাঁতে দাঁত চেপে ধরে অধর ছড়িয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে। বুকের ভেতর আস্ত এক উত্তাল ঢেউ যেন ওর পাঁজরের হাড়গুলো ভেঙে দিচ্ছে। কেউ যেন ওর হৃৎপিণ্ডের ওপর পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতে পারছে না সে, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গহীন অন্ধকারে। তার লিটল হার্ট কি তার হার্টের স্পন্দন হবে? তারা নিগড় দৃষ্টিতে দেখছে আজরাহানকেই। ওর মনে চলা উথাল পাথাল ঢেউয়ের প্রতিক্রিয়া যতই গোপন করার চেষ্টা করুক না কেন, তা ওর চোখে মুখে স্পষ্ট। সরস গলায় বলল তারাফ, আমি আপনার বন্ধুর সাথেও দেখা করেছি। তাকে দেখে অন্য মানুষ মনে হলো। হি ইজ আ গ্রেট ম্যান। জানেন সে কি বলেছে? সে বলেছে, আমার শুকতারার জন্য আপনার চেয়ে বেস্ট আর কেউ হবে না, না বেটার না গুড। ইউ আর বেস্ট ফর হার। যার সম্পর্কে এত ভালো ধারণা, তার সম্পর্কে আপনার এত নিচু ধারণা কেন? শুধুই কি মিথ সানায়া? আই ডোন্ট থিঙ্ক সো, বাট আই রিয়েলাইজ ইউ আর সাচ আ গুড ম্যান। আমার শুকতারা আপনার কাছে ভালো থাকবে কি করে বুঝলাম বলেন তো? তারাফ থামল, তার অধর জোরে রহস্যময় হাসি। আজরাহান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ঠোঁট দুটো কাঁপছে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নাড়া দিয়ে উঠছে। তারাফ স্নিগ্ধ কণ্ঠে বলল, মার্শিয়াদ বিয়ে করেছে, এখন তো আর কোনো সংশয় নেই আপনার। আমার শুকতারা জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, আপন মানুষগুলো থেকে জীবনের সবচেয়ে বড় ধোঁকা খেয়েছে, আর তাই আপনার নির্মম ভালোবাসা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে সে। কতবার বললাম চল আমার সাথে, আমাকে বলল আমার রাহান আমি ভালোবাসি, খুব ভালোবাসি। সে আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও পারবো না থাকতে। আজরাহানের চোখ দিয়ে উপচে ওঠে বেপরোয়া ঢেউ। টেবিলে হাত রেখে তার উপর মাথা রেখে চোখের জল বিসর্জন দিতে থাকে। সে চায় না এই জল কেউ দেখুক। কেঁপে কেঁপে ওঠে আজরাহানের শরীর। পুরুষ মানুষের চোখের জল ফেলাতেও কত বাধা। তারা ছোট্ট নিঃশ্বাস টেনে নেয়, শান্ত ও স্বাভাবিক গলায় বলে, ওর অতীত থেকে ওকে বের করে আনুন মিস্টার আজরাহান। ওকে প্রাণ ভরে শ্বাস নিতে দিন, বাঁচতে দিন ওকে। ও অনেক ছোট, কিন্তু এই ছোট জীবনে যা সয়েছে তা সবাই পারে না। হয়তো আপনারা ছিলেন বলেই পেরেছে। আপনি ওকে ওর বিষাক্ত অতীত থেকে বের করে আনুন, আর যদি না হয় আমাকে দিয়ে দিন, আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। তারা নম্র গলায় বলল, মিস্টার আজরাহান, আর ইউ অলরাইট? আজরাহান সোজা হয়ে বসে, অবিচলিত গলায় বলল, Yes, I'm fine. তারা প্রসন্ন হাসে, চোখে তার উজ্জ্বলতা। অতি স্বাভাবিক গলায় বলল, আমার ভরসা আছে আপনার উপর। আজ আসি তাহলে, বেস্ট অফ লাক। আজরাহান মাথা নাড়িয়ে সম্মতি দেয়। বিক্ষিপ্ত চিত্তে বসে আছে আজরাহান। কেন যেন সবকিছু এলোমেলো মনে হচ্ছে। যদি টাইম মেশিন থাকতো তাহলে সত্যি সে সময়কে পিছিয়ে দিত। তার রেড রোজকে সে হারাতে পারে না, এই জন্মেও না, পরবর্তী শত জন্মেও না। যদি সত্যি পুনর্জন্ম থাকে তাহলে প্রতি জন্মে সে তার রেড রোজকেই নিজের করে চায়। সে আর কোনো ভুল করতে চায় না, শুধু ভালোবাসতে চায়। রাতের আধার ঘনিয়েছে অনেকক্ষণ। আজরাহানের হৃদয়ে চাপা আর্তনাদ শোনার কেউ নেই। বারান্দায় দাঁড়িয়ে আকাশের বিশালতার মাঝে তার জৌলুস নিয়ে বসে থাকে ওই চাঁদকে দেখছে আজরাহান। কিন্তু তার চাঁদের আলো আজ ম্রিয়মান। রাত প্রায় 11টা। বাসার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। নরম পায়ে নিচে নেমে আসে আজরাহান। আলতো হাতে করাঘাত করে প্রহরের দরজায়। একটু আগেই শুয়েছিল প্রহর, চোখে এখনো ঘুম আসেনি।
হাসবে কি করে? ঝড় তো তার মনেও চলছে, অসহিঞ্চু ঝড়। আওয়াজ শুনে চকিতে ঘড়ির দিকে তাকায় প্রহর। এত রাতে কে আসতে পারে? একরাশ দ্বিধা নিয়েও সরল মনে দরজা খোলে প্রহর। আজরাহানকে দেখেই আঁতকে ওঠা গলায় বলল, আপনি? আজরাহান ব্যস্ত পায়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। প্রহরের বুক ধরফর করে ওঠে। আজরাহানের দিকে ক্ষীণ চোখে তাকিয়ে আছে। শ্বাস ঘন হতে থাকে প্রহরের। অস্বাভাবিক গতিতে ওঠানামা করতে থাকে প্রহরের বুক। পুরো শরীর ভয়ে কাঁপতে থাকে। কম্পনরত গলায় হালকা আওয়াজে বলে, আপনি কেন কেন এসেছেন এইখানে? চলে যান আপনি। আজরাহান গভীর গলায় বলে, আমার কথা শোন প্রহর, প্লিজ। না, আপনি চলে যান। একবার আমার কথা শোন। প্রহর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। দম বন্ধ হয়ে আছে ওর। ভয়ে গলা শুকিয়ে আছে। আজরাহানের চোখ দেখে আরো ভয় পেয়ে যায় প্রহর। ভয়ের তো সে চোখ না, এই চোখ সে দেখবে না আর। জোরে জোরে দম ফেলতে থাকে। শুকনো ঠোঁট ভিজিয়ে নেয় জিহ্বা দিয়ে। একটু শান্ত হয়ে সাহস সঞ্চার করে হালকা উঁচু গলায় বলে, আমি কিন্তু ছোট মাকে ডাকবো, আপনি যান এখান থেকে। আজরাহান ব্যগ্র গলায় বলল, প্লিজ রেড রোজ, আমার কথা শোন। প্রহর তেতে ওঠা গলায় বলল, একদম আমার কাছে আসবেন না। আমি আপনার রেড রোজ নই, কেউ না, আমি আপনার। চলে যান এখান থেকে, চলে যান। আজরাহান আর পারছে না। এর চেয়ে বেশি আওয়াজ হলে বাড়ির সবাই চলে আসবে। বাধ্য হয়ে হাওয়ার বেগে প্রহরের কাছে এসে দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে আজরাহান। প্রহরের অধর পুড়ে নেয় নিজের অস্ত্রদয়ে। শুষে নিতে থাকে প্রহরের সকল রাগ, ভয়, দ্বিধা, জড়তা। প্রহর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আজরাহানোর হাতের বাঁধন আরও শক্ত করে। মিশিয়ে নেয় প্রহরকে একদম নিজের সাথে। প্রহর দুই হাত দিয়ে আজরাহানকে ইচ্ছে মতো ধাক্কা মেরেই যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত প্রহর নিজেকে সংযত করছে। আজরাহানকে জড়িয়ে রাখে নিজের সাথে। প্রায় মিনিট 10 পর প্রহর স্থবির হয়। আজরাহান ধীর গতিতে প্রহরের অধরযুগল ছেড়ে ওর কপালে কপাল ঠেকিয়ে বিনম্র গলায় বলল, প্লিজ আমার কথা শোন, একটা সুযোগ দে আমাকে, প্লিজ। প্রহর ঝমঝম করে অশ্রু ঝরায়। আজরাহানের টি শার্ট খামচে ধরে ওর বুকের মধ্যে নিজের মাথা চেপে বলল, কেন এমন করেন আপনারা? কেন এত কষ্ট দেন আমায়? আমি কি এতই খারাপ? এত এত কেন সন্দেহ করেন আমায়? আজরাহান আর্দ্রতা জড়ানো গলায় বলল, ক্ষমা করে দে আমাকে, ডেকে নৌকা, একটা সুযোগ দে আমাকে, আই প্রমিস ইউ আর কখনো এমন করবো না। প্রহরের কান্নার বেগ বাড়তে থাকে। আজরাহান ওকে কোমর ধরে একটু উঁচু করে বিছানায় বসায়। প্রহরের সাথে একদম লাগোয়া হয়ে বসে আজরাহান। ওর গালে এক হাত দিয়ে গাঢ় গলায় বলল, আমি মানছি আমি ভুল করেছি। আই এম সরি লিটল হার্ট, প্লিজ মাফ করে দে। তো রাহান ভাইয়াকে শেষবারের মতো ক্ষমা করে দে। আজরাহান প্রহরের অশ্রু সজল চোখের জল শুষে নেয়। প্রহর ক্ষণে ক্ষণে কম্পন তোলে বুকে। আজরাহান প্রহরের চোখে মুখে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে। প্রহর অনুরণন করা ঠোঁটে নরম গলায় বলল, আপনি চলে যান রাহান ভাইয়া, আমি আপনার যোগ্য নই। এভাবে বলিস না প্রহর, আমাকে এত বড় শাস্তি দিস না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই জানিস এ কয়দিন আমি ঘুমাতে পারিনি, শুধু তোকে নিয়ে ভেবেছি। তোর গায়ের গন্ধ ছাড়া আমি মুক্ত নিঃশ্বাস নিতে পারি না। তোকে না দেখলে যে আমার চোখের ক্লান্তি দূর হয় না। তোকে ছাড়া আমি বাঁচবো না মোহর, একদম নিঃস্ব হয়ে যাবো প্রহর। আমাকে নিঃশেষ করে দিস না প্রহর। কেন পাগলামো করছেন আপনি? কেন শুনছেন না আমার কথা? আমি আপনার রেড রোজ নই, আমি খুব খারাপ, খুব খারাপ আমি। আজরাহান প্রহরকে নিজের বুকের সাথে চেপে ধরে। প্রহরের বারন্ত হৃদকম্পন শুনতে পায় আজরাহান। আজরাহানের উষ্ণ ছোঁয়ায় গলতে থাকে প্রহরের কষ্টের বরফ জমা হিমালয়। আজরাহান দৃঢ় গলায় বলল, আমি তোকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না প্রহর, প্লিজ আমাকে ক্ষমা করে দে। একবার নিজের করে নে আমাকে, আমি সারা জীবন তোকে আগলে রাখবো। আমার ভালোবাসা দিয়ে, আমার আর কিচ্ছু চাওয়ার নাই তোর কাছে। নিজেকে আজরাহানের কাছ থেকে সরিয়ে নেয় প্রহর। বিক্ষিপ্ত গলায় বলে, আমি আপনার কখনো হতে পারবো না রাহান ভাইয়া, আমায় ভুলে যান আপনি, আমি আপনার যোগ্য নই। আজরাহান তপ্ত গলায় বলল, এসব কি বলছিস তুই? কেন বলছিস? প্লিজ এমন বলিস না, ফিরিয়ে দিস না আমাকে। আজরাহান আবারও প্রহরকে নিজের কাছে টেনে নেয়। প্রহরের অধর সুধায় নিজেকে বিলিয়ে দেয়। আজরাহান করিম আহমেদ কিছুতেই তার রেড রোজকে হারাতে পারে না, কোনো কিছুর বিনিময় না।